হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আমরা ধারকত্ব অধ্যায়ের সেট 2 1 থেকে 11 অবধি অঙ্ক আলোচনা করেছি আমরা লাস্ট ভিডিওতে। এই ভিডিওতে আমরা আলোচনা করব কোশ্চেন নাম্বার 12 থেকে 18 অবধি। তো কোশ্চেন নাম্বার 12 এ যদি দেখা হয় 12 এবং 13 তো দুটোতেই কিন্তু বর্তনী রিলেটেড অঙ্ক রয়েছে। তো এই জন্য এই ভিডিওতে যে অঙ্কগুলো রয়েছে আমাদের জন্য একটু প্রবলেম, ওই জন্য আমরা একটু কম সংখ্যকই করব কারণ অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তো বর্তনীতে যে রয়েছে বর্তনীটা, তো সেখানে এখানে একটা ধারক রয়েছে যার নাম হচ্ছে C1, আর এইদিকে একটা ধারক রয়েছে সেটা হচ্ছে C2 তার ধারকত্ব, এইখানে একটা রয়েছে সেটা হচ্ছে C3, এইখানে একটা রয়েছে C4, আর এইখানে যে পাওয়ার সাপ্লাইটার যে বিভব পার্থক্য এখানে দেওয়া রয়েছে সেটা হচ্ছে 500 ভোল্ট। তো প্রশ্নতে যেটা বলা রয়েছে সবচেয়ে প্রথম সেটা হচ্ছে তুল্য ধারকত্ব, দেন প্রতিটি ধারকের আধান নির্ণয় করতে বলা হয়। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এন্ট্রান্স এবং এইচএস উভয় ক্ষেত্রেই। তো সবচেয়ে প্রথম যেটা আমরা এই কেসে যেটা করব সেটা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা এখানে যে C1, C2 এবং C4 শ্রেণীতে রয়েছে, অর্থাৎ শ্রেণী সমবায়ে রয়েছে। তো C1, C2 ও C4 তো শ্রেণী সমবায় থাকার জন্য যেহেতু প্রশ্নে এখানে প্রত্যেকটার মান রয়েছে কত না 10 মাইক্রোফ্যারাড, চারটে যে রয়েছে C1, C2, C3, C4 সেটা হচ্ছে 10 মাইক্রোফ্যারাড করে। তাহলে 10 মাইক্রোফ্যারাড করে যদি থাকে তাহলে আমরা এখান থেকে যদি তুল্য রোধ বের করি তো এরকম আসবে, বুঝতেই পারছো, আমি আর করছি না। তাহলে এখান থেকে আমরা পাবো 10/3 মাইক্রোফ্যারাড। তো এটা হচ্ছে ফার্স্ট কাজ। দ্বিতীয় হচ্ছে আমরা এই তিনজন সিরিজের সঙ্গে যেটা C3 অর্থাৎ CS ও C3 কি সমবায়ে থাকছে না সমান্তরালে থাকছে। তাহলে তুল্য রোধ যদি আমি শুধুমাত্র CO নাম দিতে পারি কোনো অসুবিধা নেই, তুল্য রোধ, তাহলে C কত হবে না CS প্লাস C3 অর্থাৎ এইটা 40/3 মাইক্রোফ্যারাড। যেহেতু ভগ্নাংশে অর্থাৎ ফ্র্যাকশনে উত্তর দেওয়া রয়েছে বইতে, সেই জন্য ফ্র্যাকশনেই লিখলাম। নেক্সট হচ্ছে বলা রয়েছে প্রশ্নে সেটা হচ্ছে যে যদি ধারকের সমবায় তুল্য ধারকত্ব সেটা তো আমরা নির্ণয় করে নিলাম। তারপর যেটা সেকেন্ড পার্টে যেটা বলা রয়েছে আধান। তো আধান প্রসঙ্গে আসি, C1, C2, C4 এগুলো রয়েছে শ্রেণীতে। তো যেহেতু এই তিনজন রয়েছে শ্রেণীতে, তো শ্রেণীতে আধান একই থাকে, যেরকম রোধের ক্ষেত্রে প্রবাহমাত্রা একই থাকে। তো এদের ক্ষেত্রে Q কিন্তু সেম কিংবা একই থাকছে। তো সিন্স Q একই থাকছে ওই জন্য আমরা Q টা একবারে বের করলেই হবে। তো Q ইকুয়ালস টু হবে C ইনটু V। তো C কত 13.3 বাই ইনটু 500 আসছে কত 1.67 10 টু দি পাওয়ার -3 কুলম্ব। এখানে কথা বলে রাখি 10 টু দি পাওয়ার একটা -6 গুণ থাকবে, কারণ মাইক্রোফ্যারাডে ছিল, সেখান থেকে ফ্যারাড করতে হবে এসআই করে। তো এটা হয়ে গেল এই তিনজন আধানের হয়ে গেল। এবার থাকলো C3 তে চলে আসা যায়। তো C3 তে সে সঞ্চিত আধান হবে অর্থাৎ C3 এ সঞ্চিত আধান সমান, যদি Q ড্যাশ নাম দিই তাহলে সেটা কত হবে C3 ইনটু V। তো C3 এর মান আমরা জানি 10 মাইক্রোফ্যারাড, তার সঙ্গে গুণ হবে এইটা, সো 5 ইনটু 10 টু দি পাওয়ার -4 কুলম্ব। তো এখানে যদি আমরা দেখি এইখানে একটা একটা 10 ও ছিল, তো 10 টু দি পাওয়ার -3 হবে, এখানে একটা 10 ছিল। তাহলে দেখো উত্তর কিন্তু মিলে যাচ্ছে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 13। তো এই ক্ষেত্রেও আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই ক্ষেত্রেও কিন্তু আমাদের রয়েছে একটা বর্তনী রয়েছে, আর এখানে বিভব পার্থক্যের কথা বলা আছে। এটা অবশ্য দু লাইনেই হয়ে যাবে কারণ এটা খুবই সহজ, কারণ সবগুলো ধারকের ধারকত্বের মান একই রয়েছে। তো একই থাকার জন্য আমাদের কিন্তু সুবিধা, কারণ এখানে যে তিনজনকে কম্বিনেশনে তোমরা দেখতে পাচ্ছ এই তিনজনও কিন্তু
শ্রেণীতে রয়েছে। তো শ্রেণীতে থাকার জন্য আমাদের বিভব পার্থক্য যদি ইকুয়াল রয়েছে তাহলে যে কোনো একটা বের করতে বলে কিন্তু 1/3 করলেই হয়ে যাবে। তো ওটা আমাদের এমসিকিউ তো এমনি খুব কাজে লাগে। তো এইটা রয়েছে কত 100 ভোল্ট, আর এইগুলো রয়েছে কত C1 C2 C3 C4। তো এইখানে দেখতে পাচ্ছি কোশ্চেনে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে যে সব কটা অর্থাৎ C1 C2 C3 C4 প্রত্যেকটা হচ্ছে 6 মাইক্রোফ্যারাড করে। তো প্রত্যেকটা যদি 6 মাইক্রোফ্যারাড করে হয়ে থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি C1 C2 C3 এইটা 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 এগুলো রয়েছে শ্রেণীতে। তো শ্রেণীতে থাকা মানে আধান সেম থাকবে, আর C4 তাদের সাপেক্ষে সমান্তরালে রয়েছে। তো AB এর মধ্যে অর্থাৎ এই যে দুটো পয়েন্ট যদি বলা হয় তো AB এর মধ্যে বিভব পার্থক্য রয়েছে 100 ভোল্ট, তাহলে C4 এর অ্যাক্রসে সেই 100 ভোল্টই থাকবে যদি সমান্তরাল রয়েছে। এবার জিজ্ঞেস করেছে কি প্রশ্নে C ও D বিন্দুর মধ্যে, তো C ও D বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে? তো দেখো কত সহজে করা যাচ্ছে। AB এর মধ্যে 100 ভোল্টই থাকছে, তো CD এর মধ্যে কত হবে না V1 যদি এখানে ধরি, এটাকে V2 যদি ধরি, এটা V3 ধরতে হবে, তাহলে V1 V2 V3 সমান হবে এই 100 ভোল্ট। কিন্তু শুধু যদি C2 তে বলি তার মানে এটা V2 জিজ্ঞেস করা হচ্ছে, তো V2 টা কত হবে না এর অ্যাক্রসে যে ভোল্টেজটা হবে সেটা হবে যদি V2 নাম দিই 100/3 হবে, তিনটে সমান ভাগে ভাগ হচ্ছে, তাহলে 100/3 মানে 33.3। এটা খুবই সহজ, শুধু লজিকটা লিখে দিলেই হলো। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 14 এবং 15। তো তার মধ্যে দুটোই গুরুত্বপূর্ণ অঙ্ক, 14 এবং 15 দুটো এন্ট্রান্সেও রয়েছে। তো এই জন্য আমাদের আবার বর্তনী আঁকতে হবে। তো এইখানেও কিন্তু বিভব পার্থক্য জিজ্ঞেস করেছে কোথায় কোথায় না AB এর মধ্যে এবং BC এর মধ্যে। তো এর জন্য আমাদেরকে বর্তনী আঁকতে হবে, না অঙ্কটা করা যাবে না। তো আগে আমরা বর্তনী এঁকে নেব, আর তারপরেরটাও একই রকমই রয়েছে, সেটাও কিন্তু এন্ট্রান্সে গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমি বর্তনীটা এঁকে দিই, কিভাবে করা হচ্ছে সেটা আমি তোমাদের তারপরে বলছি। এইখানে আরেকটা রয়েছে, নেক্সট এইখানে রয়েছে, এগুলো 1 মাইক্রোফ্যারাড, আর এটা রয়েছে কত 3 মাইক্রোফ্যারাড, আর এটা রয়েছে কত 1 মাইক্রোফ্যারাড, আর এটা রয়েছে 1 মাইক্রোফ্যারাড, আর এদের সঙ্গে একটা রোধ রয়েছে, তার সঙ্গে আবার একটা ব্যাটারি রয়েছে। এইখানে একটা 10 ওহম রয়েছে, আর এটা হচ্ছে 100 ভোল্ট 20 ওহম। এই পয়েন্ট হচ্ছে B, এইটা হচ্ছে A, আর এইটা রয়েছে C। তো প্রশ্নে যেটা দেখতে পাচ্ছি AB এর মধ্যে অর্থাৎ এই দুটো পয়েন্টের মধ্যে এবং BC এর মধ্যে অর্থাৎ এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে যা বিভব পার্থক্য সেটা জিজ্ঞেস করা আছে। তো এই জাতীয় প্রশ্নের ক্ষেত্রেও তোমাদের কিন্তু এই ক্ষেত্রে রোধকের কোনো তুল্য ধারক হচ্ছে কোনো রকম কোনো অবদান থাকবে না, সেটা বুঝতেই পারছো। তো যেহেতু আধানের কথা লাগবে, জানালে বিভবটা বের করা যাবে না, তো প্রথমে আমরা এগুলো থেকে তুল্য ধারকত্ব মুখে মুখেও বের করতে পারি কিংবা লিখে লিখেও করতে পারি। তো আমি সঠিক বলছি, তোমরা লিখে করতে পারো চাইলে। তাহলে এই বর্তনী থেকে আমরা এই বর্তনীটা এঁকে নিতে পারি, সেটা কি না আমরা 3 মাইক্রোফ্যারাড কি সমবায় রয়েছে, সমান্তরাল সমবায় রয়েছে, তো তাদেরকে একসঙ্গে করে নেব। তো এখান থেকে আমরা এভাবে লিখে নিতে পারি, একটা 3 আর 3 মিলে সেটা কত হচ্ছে 6, তাহলে 6টা লিখে নিলাম। তারপরে স্বাভাবিক এখানে বিটা থাকলো, এখানে 1 1 2 মাইক্রোফ্যারাড, এটা তো অলরেডি 1 ছিল, একটা 20 সাপ্লাই 100, এটা 20, আর এখানে একটা রোধ রয়েছে
আমি যদি এরকম জাস্ট নামকরণ নিজের সুবিধার জন্য দিচ্ছি, আর এটা সি ছিল এরকম। তো এখানে কয়েকটা লজিক তোমরা লক্ষ্য করে দেখতে পারো, সেটা হচ্ছে যে ডি থেকে ই, এবং যদি নাম এখানে আমরা দেখি জি থেকে এ, এরা সমান্তরালে রয়েছে। তো এই উপরের রোটা মাঝের রোটা সমান্তরালে, তার মানে এদের বিভব পার্থক্য সেই 100 ভোল্টই থাকবে, সমান্তরাল সমবায়ে কি হয়, বিভব পার্থক্য একই থাকে। এরপর কি না, যদি আমরা জি এফ এ দুটোকে তাকাই, তো সেইখানে আমরা কি দেখতে পাচ্ছি না, এই বরাবর জি এফ বরাবর তুল্য ধারকত্ব কত হবে, এটা শ্রেণী সমবায়ে রয়েছে, তাই তুল্য ধারকত্ব হবে এইটা হচ্ছে, তাহলে 12 আর 8, তাহলে হচ্ছে কত 3/2 মাইক্রোফ্যারাড। এবার কি জিজ্ঞেস করেছে না, এবি এর মধ্যে বিভব পার্থক্য, এবি এর মধ্যে বিভব পার্থক্য ততক্ষণ পাওয়া যাবে না যদি আমরা এই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য মানে এর একরসে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এদের একরসে বের করা মানে এর আবার শ্রেণীতে রয়েছে, যেমন তুল্য ধারকত্ব লাগবে, যেটা আমরা বের করে নিয়েছি। তাহলে এবি এর মধ্যে যদি বিভব পার্থক্য বের করতে হয়, তাহলে কি হবে না, কিউ লাগবে আর এই তুল্য ধারকত্বের মানটা লাগবে। তো সেই জন্য আমরা এরকমই নামটা দিয়ে রাখছি, তো সেটা হচ্ছে সি, কিংবা দরকার নেই আমরা C1 নাম দিই, যেখানে একটু পরে তো আবার বিসি এর মধ্যেও বের করতে হবে আমাদের, তো সেটার জন্য আমাদের একটা লেগে যাবে, সেখানে লাগবে কাজে। তো এই ক্ষেত্রে আমরা যেটা নেব, তো যেহেতু এবি এর কথা বলা হয়, তাহলে এই ধারকের কথা ভাববো না, আমরা শুধুমাত্র এই 6 মাইক্রোফ্যারাড ধারকের কথা ভাববো। তাহলে VAB কত না Q/C। তো আমাদের কাছে রয়েছে তুল্য ধারকত্বের মান রয়েছে, তো প্রত্যেকটা যেহেতু আধান একই থাকবে, তাহলে যদি আমি Q বের করি তাহলে কত হবে 3/2 × 100, তাহলে কত আসছে, এদিক থেকে আসছে 150, এখানে যেহেতু মাইক্রোকুলম, যেহেতু 10⁻⁶ থাকছে, তাহলে 150 মাইক্রোকুলম। এবার আমাদের জিজ্ঞেস করছে VAB কত হবে, তাহলে কিউটা বের করে নিই। তো কিউটা কত না, এখানে কিউ শ্রেণী সমবায়, তো 150 মাইক্রোকুলম, আর সি এর মান কত 6 মাইক্রোফ্যারাড, দুটো তো মাইক্রো থাকছে, 10⁻⁶ গুণ থাকছে, তো সেই জন্য আমাদের এটা নতুন করে লিখতে হবে না। তো এখানে পাওয়া গেল কত 25 ভোল্ট। একই ভাবে যদি আমরা VBC বের করতে চাই, তাহলে VBC বের করা মানে কি না, B থেকে C এর মধ্যে বিভব পার্থক্য বের করা মানে, যেরকম এখানে VAB বের করা হয়েছিল, সেটা অ্যাকচুয়ালি কি ছিল না VBG। তো VBG যা ছিল, এটা যা ছিল, এটা তাই ছিল। একই ভাবে B থেকে C বের করা মানে যা, B থেকে F এর মধ্যে বিভব পার্থক্য বের করা কিন্তু তাই। তো সেই জন্য আমরা কি করব, একে C1 নাম দিয়ে, তাহলে এখানে C1, তাহলে একে C2 নাম দিয়ে দেব। তাহলে কত হচ্ছে 150 মাইক্রোকুলম বাই 2 মাইক্রোফ্যারাড। তো এখান থেকে ভাগ করলে আসছে কত 75 ভোল্ট। তো এখান থেকে আমরা উত্তর 75 ভোল্ট লিখে নিতে পারি। তো একই ভাবে আমরা নেক্সট যে প্রশ্নটা রয়েছে, এটাও একটু সহজ, কিন্তু একটু লজিক ভালো মতো রয়েছে, কনসেপচুয়াল অঙ্ক। সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 15, এটা এন্ট্রান্সে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে যেটা তোমরা দেখবে, এরকম একটা রয়েছে, এখানে একটা সাপ্লাই রয়েছে, সেই সাপ্লাইয়ের সঙ্গে এখানে একটা ধারক রয়েছে, আর এখানে আর একটা সাপ্লাই রয়েছে, সেটাও আবার এদিকে মাইনাস এদিকে প্লাস, আর এইদিকে একটা ধারক রয়েছে, তার সঙ্গে এসে এরকম কানেক্টেড হয়ে আছে আর কি। তোমরা চাইলে কম্পাস দিয়ে করতে পারো, যাতে করে ফুল সার্কেলে থাকবে। তো এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, এইটা হচ্ছে 12 ভোল্ট, এটা হচ্ছে 24 ভোল্ট, আর এটা হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। এইখানে পয়েন্ট A আছে আর এইখানে পয়েন্ট B আছে। তো এবারে প্রশ্নের দিকে চলে আসা যাক। এখানে বলছে AB এর মধ্যে বিভব পার্থক্য কত, সেটা জিজ্ঞেস করছে আর কি। তো এখানে যদি আমরা বের করি, তো সবচেয়ে জেনারেল যে রাস্তা করা, যেটা হচ্ছে আধান বন্টনের ক্ষেত্রে যেটা আমরা করেছিলাম, তো সেই কমন বিভবের যে রাশিমালা, সেটাই আমরা করব।
তো এইখানে দেখো বিভব যেটা এটা 24 এটা 12, তো যেটা নেট বিভব যেটা থাকছে, কিংবা যদি আমি এখানে V1 টা বের করি তাহলে V1 এটাই হবে, এই সাপেক্ষে যেটা করতে হচ্ছে, আর V2 সময় হবে এটা। C1 C2 এর মান দেওয়া রয়েছে, এবার শুধুমাত্র তোমাদের মান বসানো, আর কোনো কাজ নেই। তো C1 কত 2 মাইক্রোফ্যারাড, তো 2 into 10 to the power minus 6, V1 হচ্ছে 0 plus C2 4 into 10 to the power minus 6 into থাকছে কত V2 অর্থাৎ 12, আর 2 plus 4 into 10 to the power minus 6। সো এখানে যেটা দেখতে পাচ্ছি 48, আর এদিকে আসছে কত 6, তার মানে 8 ভোল্ট। তো অঙ্কটা সহজ কিন্তু একটু কনসেপচুয়াল ছিল। তো কোশ্চেন নাম্বার যেটা 16 রয়েছে, কোশ্চেন নাম্বার 16 আবার একটা ডায়াগ্রামেটিক্যাল অঙ্ক রয়েছে। তো এটাতেও প্রবলেম হতে পারে, কারণ এখানে তিনটে পরাবিদ্যুৎ, 3 রকমের পরাবিদ্যুৎ রয়েছে। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো 3 রকমের পরাবিদ্যুৎ রয়েছে, সেজন্য তোমার ডায়াগ্রামটা আগে ড্র করে নাও। তো সেই তিনটে যে পরাবিদ্যুৎ রয়েছে, তো সেই তিনটে পরাবিদ্যুৎ যুক্ত ডায়াগ্রামটা আমরা আগে ড্র করে নেব। তো সেখানে মূল যে ডায়াগ্রামটা আমি সেটাই ড্র করছি। সেখানে তোমরা দেখবে যে সমান্তরাল পাত ধারক যেটা রয়েছে, এখানে যেহেতু তুল্য ধারকত্বের কথা জিজ্ঞেস করা হয়েছে, তো ক্যালকুলেশনটা কিভাবে করবে তোমরা। তো এইখান থেকে মোরাললেস এরকম টাইপেরই রয়েছে, আমি রাফটাই ড্র করলাম। এটা ধারকত্ব হচ্ছে সরি, এটা পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রথম ম্যাটেরিয়ালের K1, পরেরটা K2, এটা K3। তাহলে আমি এইটা C1 ধারকত্ব ধরে নিচ্ছি, এর C2 এর C3, তোমরা লিখে নেবে এক একটা বলে এরকম নাম দেওয়া আছে। তো এইটা AB, এইটা CD, এইটা হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে স্বাভাবিক এইটা 10 হবে, আর এইটাও 10 হবে। তো দুটো 10 10 থাকছে। এবারে কি বলছে, স্বাভাবিক তখন এটাও 10ই হবে। তার কারণ হচ্ছে এটা তো বর্গাকার শেপ, যা দেখতে পাচ্ছি এখানে। তো এখানে বলাই রয়েছে বর্গাকার ধাতব পাত রয়েছে, তো তাদের 20 সেন্টিমিটার রয়েছে, সেগুলোকে আমরা আবার এই সাইডেও কনভার্ট করে নেব যাতে করে সলভ করতে সমস্যা না হয়। তো এইখানে যদি এই দুটোর দিকে তাকাই, C1 এবং C2 সেটা শ্রেণীতে রয়েছে, তার সঙ্গে C3 সেটা কিন্তু সমান্তরাল সমবায়ে রয়েছে। তো এইটা করার সময় যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সবচেয়ে প্রথম C1 যদি বের করা হয়, আর টোটাল ডিসটেন্সটা যেটা থাকতে চলেছে D, আর প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেটা আমরা আলফা ধরে নেব। তো C1 এর ক্ষেত্রে কি, অর্থাৎ এই প্রথম যেটা থাকছে, তো তার থেকে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্থাৎ টোটাল ছিল আলফা, তো তার মানে কত আলফা বাই 2, তাহলে K1 এপসিলন 0 আলফা বাই 2, আর ডিসটেন্সটাও দেখতে পাচ্ছ অর্ধেক 10 সেমি, তার মানে D বাই 2। তো সেম আমাদের C2 এর ক্ষেত্রেও তাই হচ্ছে। তো এইখান থেকে যেটা আমরা পাচ্ছি সেটা এটাই পাচ্ছি, এটা পেলাম। নেক্সট কি, C3 এর ব্যাপারে চলে আসি। তো C3 তে কি হচ্ছে, K3 এপসিলন 0 আলফা বাই 2, কিন্তু এর ক্ষেত্রে ডিসটেন্সটা কিন্তু ফুল থাকছে, D বাই 2 হচ্ছে না, তো থাকছে D। তাহলে K3 এপসিলন 0 আলফা বাই 2। তো C1 C2 শ্রেণী সমবায়ে থাকছে, আর C3 থাকছে তাদের সাপেক্ষে সমান্তরালে। তাহলে আমরা তুল্য ধারকত্ব যদি আমি ডাইরেক্ট লিখতে চাই, তোমরা আলাদা আলাদা বের করে তারপরে যোগ করতে পারো যেরকম ইচ্ছা। তাহলে আমি এটা লিখতে পারি, তার সঙ্গে সমান্তরাল মানে C3। তো এখান থেকে আমি সবার ক্ষেত্রে দেখো এপসিলন 0 আলফা বাই d টা কমন থাকছে, তাহলে এরকম আসছে প্লাস K3, তো একটা 2 ছিল এখানে, সে 2টা রাখলাম। তো এখান থেকে আমরা C ইকুইভ্যালেন্ট যদি বের করি, তো প্রত্যেকের মান তোমাদের বইতে দেওয়া রয়েছে, কারণ এপসিলন 0 8.85, আর আলফার মান কত না, আলফার মান আমরা বের করে নিচ্ছি 0.04। কি করে এলো না, 20 সেন্টিমিটার রয়েছে, তো 20 মানে এটা বের করবে, এটা এলো কি করে, মানে এটা আসছে এইভাবে, এইটা কারণ হচ্ছে
প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল যেটা যেন আমরা বের করব বর্গাকার যেহেতু, তো বাহুর বর্গ, তো বাহুটা আমরা মিটারে করে নিতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে বর্গ মিটার। আর কি আছে তোমাদের, ডি আছে, তো ডি হচ্ছে 0.2 মিটার। কারণ হচ্ছে প্রশ্নে দেখবে সেটা ছিল কত, প্রশ্নেও তোমরা দেখতে পারো, সেটাও কিন্তু ডি যদি দেখা হয়, সে ডি এর ভ্যালু যেটা আমরা এখানে বসাচ্ছি 0.2, সেটা ছিল কত 20 সেন্টিমিটার, যেহেতু বর্গাকার, তো 20 সেন্টিমিটার মানে সেটাকে আমরা 20/100 করেছি, তো সেই 20/100 করার জন্য 0.2 এসছে। আর থাকলো k1 k2 k3 এর কথা, যেটা দেখবে অঙ্কে দেওয়া রয়েছে, k1 হচ্ছে 1, k2 হচ্ছে 2 আর k3 হচ্ছে 4। তো মান বসাবে, তো মান বসিয়ে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে 4.72 10 to the power -12 ফ্যারাড। তো -12 লেখার দরকার নেই, তোমরা লিখবে 4.72, লেখার পর পরের লাইনে 4.72 পিকো ফ্যারাড। তো আমরা সিম্বলটাই ইউজ করব। কোশ্চেন নাম্বার 17 এ পরবৈদ্যুতিক ধ্রুবকের কথা বলা হয়েছে, তো সমান্তরাল পথ ধারকই রয়েছে। তো এইখানে যে প্রশ্নটা যেভাবে রয়েছে তোমরাই পড়বে, আমি শুধু একটু হিন্টস দিচ্ছি। তো এইখানে এদের মধ্যে যে ডিসটেন্সটা হচ্ছে ডি, তো প্রশ্নে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে না, অন্তর্বর্তী একটা ছিল, ক্ষেত্রফল রয়েছে, আধান রয়েছে, পাত দুটির অন্তর্বর্তী অংশে একটা পরাবিদ্যুৎ পদার্থ রয়েছে, তো তার মান জিজ্ঞেস করেছে। তো এইখানে যেটা ব্যাপার হচ্ছে, ইন বিটুইন কোন স্থানে তড়িৎ ক্ষেত্র পাওয়ার মান দেওয়া রয়েছে, আর এখানে যে কিউটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 10 to the power -7 করো। তো স্বাভাবিক এখানে আমরা 10 to the power +7 গুণন, সরি প্লাস বলছি, এখানে মাইনাস হবে, এটা তো চেঞ্জ হচ্ছে না, কিউ হলে মাইনাস কিউ হয়, উপরে তো চেঞ্জ হবে না। আয়তের ক্ষেত্রফল আমি এ যদি ধরি কিংবা আলফা, যা ধরো আমরা আলফা যেহেতু ধরেছি এখানে, তো সি ইকুয়াল টু কত হয়, এটা ভি সমান কত হয় তোমরা জানো, কিউ বাই সি হয়। তো ভি সমান যদি কিউ বাই সি হয়, তাহলে আমরা সি এর মান এখানে রয়েছে, তো কত, কিউ হচ্ছে 10 to the power -7 আর সি এর এক্সপ্রেশন এখানে রয়েছে, তাহলে এটা তড়িৎ বিভব চ্যাপ্টারে তোমরা এটা পড়েছো, এর সাহায্য নিতে হবে যাতে করে ডি টা কেটে যায়, কারণ ডি এর ভ্যালুটা নেই আমাদের কাছে। তো এখানে বি এর জায়গায় এটা বসিয়ে দেব, আর কে এপসিলন 0 আলফা, আর ই এর মান রয়েছে আমাদের কাছে 3.3 10 to the power 5 into d। তো এখান থেকে জাস্ট ডি কেটে যাবে। আলফার ভ্যালু তো আমি দেখতে পাচ্ছি তোমাদের এখানে প্রশ্নে রয়েছে, আলফা কত, 100 সেন্টিমিটার স্কয়ার, তার মানে 100 into 10 to the power -4 -12 মানটা বসাবে, বসিয়ে আমি যে কে এর মানটা পেয়েছি সেটা বলি, সেটা হচ্ছে 3.43। তো তারপর দেখবে প্রশ্নের শেষের অংশে জিজ্ঞেস করেছে যে আধানের তলমাত্রিক ঘনত্বের কথাটা জিজ্ঞেস করেছে। তো কুলম্বের উপপাদ্য তোমরা জানো, E সমান সিগমা বাই এপসিলন 0। তো এখানে বলেছে তড়িৎ আধানের তলমাত্রিক ঘনত্বের মান কত, তো এই ফর্মুলা বসিয়ে এখান থেকে সিগমাটা বের করে দেবে, এটা তোমাদের দেওয়াই রয়েছে, সেখান থেকে তোমরা বের করে নেবে। বের করলেই সেই পয়েন্টে কিন্তু আমরা বের করে নেব। এবার প্রশ্ন হচ্ছে যে কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের কথাটা বলা ছিল, তো কোন বিন্দুতে যখন ক্ষেত্র প্রাবল্যের কথা বলা হয়েছে তখন ইন বিটুইন পয়েন্টে রয়েছে, আর তোমরা যদি এইখানে সরাসরি বের করতে চাও তাহলে মানে পাতের উপরেই, তো সিগমা সমান তোমরা জানো এই ফর্মুলা কিউ বাই এ, কিউ রয়েছে তোমাদের কাছে, তো এখান থেকে সিগমা বের করে নেবে, আর ইন বিটুইন বের করতে হলে এই ফর্মুলা ইউজ করবে। তো এটা একটু মাথায় রাখবে, কারণ তড়িৎ ক্ষেত্র প্রাবল্যতার মধ্যে ক্রিয়া করছে এক সাইড থেকে অন্য সাইডের দিকে, সেটা একটু মাথায় রাখতে হবে। লাস্ট প্রশ্ন আমাদের এই ভিডিও আলোচনায়, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 18। তো এটা হচ্ছে আহিত ধারকের সঞ্চিত শক্তি থেকে প্রশ্ন। তো এই প্রশ্নটা কি রয়েছে না, আধান বন্টন হয়েছে, তো একটা আহিত একটা অনাহিত। তো আধান বন্টনের পর যে শক্তিটা হচ্ছে সেটা প্রাথমিক শক্তি 1/3 অংশ, সেটা অ্যাকচুয়ালি বের করে দেখা যাবে। মানে জিজ্ঞেস করেছে যে এই অবস্থায় উভয় ধারকের মোট শক্তির পরিমাণ নির্ণয় করো, তো দ্বিতীয়টার সঙ্গে প্রথমটার সম্পর্ক এখান থেকে বের করতে হবে। তো এইটা করার সময় যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে, তো প্রাথমিক শক্তি কত হবে না, স্বাভাবিক এটা হবে যদি আমি প্রথমটা ধারক
আচ্ছা প্রথম যে ধারকটা রয়েছে তার ধারকত্ব যদি C1 ধরি তাহলে হাফ C1 এখান থেকে V1 স্কয়ার। তো প্রশ্নে যেটা দেখো বলেছে একটা ধারক আরেকটা যে ধারক রয়েছে তার ধারকত্ব যা তার দ্বিগুণ ধারকত্ব সম্পন্ন আরেকটা রয়েছে। তার মানে প্রথমটা যদি আমি C1 বলি তো পরেরটা কিন্তু হয়ে যাবে সেটা C2, অর্থাৎ প্রথমটা যদি এটা লিখি তাহলে C2 টা হবে 2C। তো এখান থেকে যদি আমরা বের করতে চাই তো এখান থেকে কত বের হবে E equals to কত বের হবে ফার্স্ট একটা না প্রথম আমরা করব এখান থেকে একটা তড়িতাহিত একটা অনাহিত যখনই করব তখন যে আধানের বন্টন হবে তারপরে যে সাধারণ বিভবটা তৈরি হবে তার ফর্মুলা আমরা ওইখানেও লিখেছি, দেখো একদম উপরে লাল পেনে যেটা লেখা রয়েছে এইটা। কিন্তু এইখানে V2 টা শূন্য হবে কারণ হচ্ছে সেটা অনাহিত, সেখানে মনে করে দেখো V1 টা শূন্য হয়েছিল, তো V2 টা শূন্য হয়েছে তাহলে V সমান কত পাওয়া যাচ্ছে C1V বাই C1 প্লাস C2। তাহলে কত হবে C1 মানে C আর এইখানে C1 V1, তো V1 এখানে থাকছে ওরকমই বাই C প্লাস 2C, তার মানে V1 বাই 3। তাহলে এটা যদি প্রাথমিক হয় তাহলে অন্তিম যদি EF ধরি আমি সেটা কত হবে না হাফ মোট সমান্তরাল সমাধান অবশ্যই রয়েছে না আধান বন্টন হয়েছে কি করে ইনটু V স্কয়ার, তাহলে হাফ ইনটু 3C ইনটু V1 স্কয়ার বাই 9। তাহলে কত আসছে হাফ C V1, তাহলে V1 স্কয়ার বাই 3, তাহলে হাফ C V1 স্কয়ার মানে প্রাথমিক, তাহলে কত আসছে অন্তিম যে শক্তি সেটা প্রাথমিক শক্তি 1/3। তো এখানে আলোচনা শেষ করছি, আমাদের আরো 8টা অঙ্ক রয়েছে সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করে নেব। সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সেট 2 অঙ্ক নিয়ে, সেখানে শেষ হলো সেট 2। টিল দেন বাই।